সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। 2023 সালের 9 মে হাজার হাজার পাকিস্তানি দেশজুড়ে প্রধান প্রধান শহরে রাস্তায় নেমে আসে এবং তারা সরকারি ও বেসরকারি উভয় ধরনের সম্পত্তির ওপর হামলা চালায়, বিশেষ করে শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর। হামলাকারীদের বেশিরভাগ ছিল তেহরিকে ইনসাফ দলের সমর্থক। এরপর থেকে পাকিস্তান সেনাবাহিনীর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দেশটির জনগণের কাছেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। এ ঘটনার প্রায় 2 বছর পর গত 11 মে হাজার হাজার মানুষ আবার রাস্তায় নামে। তবে এবার তারা এসেছিল সেনাবাহিনীর বিজয় উদযাপন করার জন্য। ভারতের বিরুদ্ধে একটি সেনা অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর হারানো ভাবমূর্তি যেন অনেকটাই ফিরিয়ে দিল। বিস্তারিত এবারের প্রতিবেদনে। ভারত ও পাকিস্তান সম্প্রতি এবার সংক্ষিপ্ত কিন্তু তীব্র একটি সামরিক সংঘাতে লিপ্ত হয়েছিল। সংঘাতের অংশ হিসেবে দুই দেশই একে অপরের সামরিক স্থাপনায় হামলা চালায়। হামলার ব্যাপকতাও ছিল অনেক। 1971 সালের যুদ্ধের পর দুই দেশের মধ্যে এরকম ভয়াবহ মাত্রায় সংঘাত আর দেখা যায়নি। তবে পাকিস্তানের অভ্যন্তরে এই যুদ্ধ পরিস্থিতির সবচেয়ে বড় প্রভাব যেটা পড়েছে তা হল সেনাবাহিনীর প্রতি হঠাৎ করে জনগণের সমর্থন অনেক বেড়ে গেছে। পাকিস্তানের জনগণ আবারও তাদের সেনাবাহিনীকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে একমাত্র রক্ষক হিসেবে গণ্য করতে শুরু করেছে। গাল্লাপ পাকিস্তানের 11 থেকে 15 মে পর্যন্ত পরিচালিত এক জরিপে দেখা যায় 500 জনেরও বেশি অংশগ্রহণকারীর মধ্যে 96% মনে করেন পাকিস্তান এই সংঘাতে জয়ী হয়েছে। আল জাজিরাকে সরবরাহ করা প্রাথমিক তথ্য ও প্রবণতা অনুযায়ী 82% অংশগ্রহণকারী সেনাবাহিনীর কার্যকারিতাকে খুব ভালো বলেছে, আর 1%-এরও কম ব্যক্তি অসন্তোষ প্রকাশ করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল 92% জানিয়েছেন যে এই সংঘাতের পর তারা সেনাবাহিনীর প্রতি আরও ইতিবাচক মনোভাব পোষণ করছেন। মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার একদিন পর পাকিস্তানের শহরগুলোতে মানুষ গাড়ি ও মোটর সাইকেলে করে রাস্তায় নেমে আসে, হর্ন বাজায় ও দেশাত্মবোধক গান বাজায়। তারা জাতীয় পতাকা ও সেনাপ্রধান জেনারেল সাইয়েদ আসিম মুনিরের প্রশংসাসূচক পোস্টার বহন করছিল। 4 দিন আগে পাকিস্তান ও তার প্রতিদ্বন্দ্বী ভারত একটি উত্তেজনাপূর্ণ সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছিল, যা বিশ্লেষকদের মতে পাকিস্তানি সেনাবাহিনীর অস্তিত্বের মূল কারণগুলোর মধ্যে অন্যতম। 7 মে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হাতে 26 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার 2 সপ্তাহ পর ভারত পাকিস্তানের কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশে মিসাইল হামলা চালায়, যাতে কমপক্ষে 51 জন নিহত হন, যাদের মধ্যে 11 জন সেনা ও বেশ কয়েকজন শিশু ছিল। পরবর্তী 3 দিন দুই পারমাণবিক শক্তিধর দেশ পরস্পরের উপর মিসাইল, ড্রোন এবং কামান দিয়ে হামলা চালায়, যার ফলে উপমহাদেশের 1.6 বিলিয়ন মানুষ পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কায় পড়ে যায়। যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর পাকিস্তান সরকার 10 মেকে ন্যায়সঙ্গত লড়াইয়ের দিন হিসেবে ঘোষণা করে। এটি ছিল 9 মে 2023 সালে সম্পূর্ণ বিপরীত চিত্র, যেদিন সরকার কালো দিন হিসেবে ঘোষণা করেছিল, কারণ সেদিন ইমরান খানের সমর্থকরা সহিংসভাবে রাষ্ট্রীয় ও বেসরকারি অবকাঠামোর উপর আক্রমণ চালিয়েছিল। যুদ্ধবিরতির 6 দিন পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেনাবাহিনীর এবারের পদক্ষেপকে পাকিস্তানের সেনা ইতিহাসের এক স্বর্ণালী অধ্যায় বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, এটি শুধু পাকিস্তান সশস্ত্র বাহিনী নয়, বরং আত্মনির্ভরশীল, গর্বিত ও মর্যাদাবান পাকিস্তানি জাতির জন্য বিজয়। পুরো জাতি সীসার তৈরি প্রাচীরের মতো সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে আছে। তিনি ভারতের বিরুদ্ধে পরিচালিত বুনিয়ানুন মারসুস নামের অভিযানের প্রসঙ্গ টেনে এই কথা বলেন। এই আরবি বাক্যের অর্থ সীসার তৈরি গঠন। এমনকি জেলবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি 2023 সালের অগাস্ট থেকে কারাবন্দী, তিনিও তার আইনজীবীদের মাধ্যমে একটি বিবৃতি দেন, যাতে তিনি বলেন সেনাবাহিনীর এখন জনসমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি বলেন, জাতির মনোবলই হল সশস্ত্র বাহিনীর শক্তি। তাই আমি আবারও বলছি, আমাদের জনগণকে বিচ্ছিন্ন করা যাবে না, বরং আমাদের বিচার ব্যবস্থায় প্রাণ ফিরিয়ে আনতে হবে। যদিও 2023 সালের মে মাসে গ্রেপ্তারের পর ইমরান খান দ্রুত মুক্তি পান, আগস্ট 2023 সালে তিনি আবারও গ্রেপ্তার হন এবং তখন থেকে তিনি ও তার স্ত্রী বুশরা বিবি কারাবন্দী।
পাকিস্তান 1947 সালের অগাস্টে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর থেকে পাকিস্তানের সেনাবাহিনী, বিশেষ করে স্থল বাহিনী, দেশের সবচেয়ে প্রভাবশালী শক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে। লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের প্রভাষক মারিয়া রশিদ বলেন, পাকিস্তানের সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নিজেকে পাকিস্তানের ভৌগোলিক সীমান্তের পাশাপাশি আদর্শিক সীমানার রক্ষক ও ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করেছে। এই আধিপত্য 4টি সামরিক অভ্যুত্থান ও সরাসরি এবং পরোক্ষ শাসনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। 6 বছর মেয়াদের শেষে বিদায়কালীন ভাষণে সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া 2022 সালে স্বীকার করেন যে সেনাবাহিনী দীর্ঘ সময় ধরে রাজনীতিতে হস্তক্ষেপ করেছে। তিনি প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে সেনাবাহিনী গণতন্ত্রে হস্তক্ষেপ করবে না। তবে সাম্প্রতিক বছরগুলোতে সেনাবাহিনীর প্রতি এই জনসমর্থন চ্যালেঞ্জের মুখে পড়েছিল। 2018 সালে ইমরান খান প্রধানমন্ত্রী হয়ে বলেছিলেন যে তার সরকার ও সেনাবাহিনী পাশাপাশি রয়েছে, কিন্তু অনেক পূর্বসূরির মতো এই সম্পর্কেও অবনতি ঘটে। 2022 সালের এপ্রিল মাসে পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু অন্যান্যদের মতো নীরব না থেকে ইমরান খানও তখন সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রকে সরাসরি তাকে ক্ষমতা থেকে সরানোর নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ করেন। উভয় পক্ষই এই অভিযোগ অস্বীকার করেছে। 2022 সালের নভেম্বরে জেনারেল মনির সেনাপ্রধান হওয়ার পর এই দ্বন্দ্ব আরও বেড়ে যায়। ইমরান খান ও পিটিআই সরাসরি তার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, যার ফলে রাষ্ট্রদ্রোহ সহ বহু মামলায় তাকে ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। 2023 সালে 9 মের দাঙ্গা পিটিআইয়ের বিরুদ্ধে বড় দমন পীড়নের সূচনা করে। হাজার হাজার কর্মীকে গ্রেপ্তার করা হয় এবং 100 জনেরও বেশি ব্যক্তিকে সামরিক আদালতে বিচার করে কারাদণ্ড দেওয়া হয়। বিশ্লেষকদের মতে, সেনাবাহিনী অতীতে দমনমূলকভাবে অভিযানের অভিযোগে যুক্ত হলেও ইমরান খানের অপসারণ ও পরবর্তী সময় দেশজুড়ে যে প্রতিবাদ দেখা যায় তা নজিরবিহীন। এটা ছিল গৌরবের পতন এবং সেটা প্রকাশ্যে ছিল। এটি এমন এক সময় এসেছিল যখন সামাজিক মাধ্যমের বিকাশ ঘটেছে, যেখানে সেনাবাহিনীর জন্য জনগণকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। অনেকেই ধারণা করেছিলেন আগে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাশীল থাকলেও এখন সেটা ভয়ে রূপান্তরিত হয়েছে। ভারতের সঙ্গে একের পর এক যুদ্ধ, বিশেষ করে 1948, 1965, 1971 এবং 1999 সালের যুদ্ধগুলো পাকিস্তান সেনাবাহিনীর শক্তি প্রতিষ্ঠায় সহায়ক হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ বাদর আলম বলেন, পাকিস্তানের পূর্ব দিক থেকে সবসময় হুমকি রয়েছে। এই বোধই সমাজ, রাজনীতি ও শাসন ব্যবস্থায় সেনাবাহিনীর শক্ত অবস্থান তৈরি করে দিয়েছে। ভারতের অভিযোগ হল, পাকিস্তান সহিংস চরমপন্থীদের সমর্থন দিয়ে তার ভূখণ্ডে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে, বিশেষ করে কাশ্মীর অঞ্চলে। পাকিস্তান এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কেবল নৈতিক ও কূটনৈতিক সমর্থন দেয়। গত 25 বছরে ভারতের মাটিতে বহু হামলা হয়েছে। বিশেষ করে 2008 সালের মুম্বাই হামলায় 160 জনের বেশি নিহত হয়, যা ভারত বলে পাকিস্তান ভিত্তিক গোষ্ঠী দ্বারা সংগঠিত। ইসলামাবাদ স্বীকার করে যে হামলাকারীরা পাকিস্তানি হতে পারে, কিন্তু এর সাথে পাকিস্তান সরকার বা সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি 2014 সালে ক্ষমতায় আসার পর ভারত পাকিস্তান সম্পর্ক আরও খারাপ হয়। 2016, 19 এবং 25 সালে ভারত তার ভূখণ্ডে হামলার জবাবে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে হামলা চালায়। 4 দিনের সাম্প্রতিক সংঘাত নিয়ে উভয় দেশ পরস্পর বিরোধী দাবি করেছে। পাকিস্তান 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে এবং মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধবিরতিকে গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করে। ট্রাম্প কাশ্মীর সমস্যা সমাধানে আহ্বান জানান, যা ভারত বলে কেবল দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সম্ভব। ভারত দাবি করে তারা পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি এবং সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ইসলামাবাদ ভিত্তিক বিশ্লেষক আরিফা নূর বলেন, একটি প্রতিবেশী দেশের সঙ্গে সংঘর্ষ নাগরিকদের রাষ্ট্র ও সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়াতে বাধ্য করে। এটি পাকিস্তানের ক্ষেত্রে নতুন করে আবারও প্রমাণিত হল। তবে তিনি বলেন, যদিও সেনাবাহিনীর জনপ্রিয়তা পেয়েছে, তবে এর কী প্রভাব পড়বে দেশের রাজনীতিতে তা বলার সময় এখনও আসেনি।
সেনাবাহিনী বিশেষ করে সেনা প্রধান আসিম মনিরের অবস্থান কতটা সংহত হয়েছে তা সর্বশেষ আরেকটি পদক্ষেপেও বোঝা যায়। পাকিস্তানের কর্তৃপক্ষ এরই মধ্যে জেনারেল আসিম মনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতিও প্রদান করেছে। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেন, আন্তর্জাতিক সংকটে জাতীয় পতাকার চারপাশে একত্রিত হওয়ার যে প্রবণতা দেখা যায় তা সাধারণত দীর্ঘস্থায়ী হয় না। নিউ ইয়র্কের অ্যালবানি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের সহযোগী অধ্যাপক নীলুফার সিদ্দিকী বলেন, এই সংকটের কারণে সেনাবাহিনীর প্রতি সমর্থন কতদিন থাকবে তা এখনও অনিশ্চিত। এটি নির্ভর করবে ভারতের কথাবার্তা কতটা উত্তেজনাপূর্ণ থাকে তার উপর। তবে জনগণের সমর্থন চাইলে সেনাবাহিনীকেও জনগণের আস্থা অর্জনের চেষ্টা করতে হবে, কেননা যুদ্ধ পরিস্থিতি সবসময় থাকবে না। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।